আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আপনারা তো মানে এই বংশধর এই জমিদারের, তাই না? জমিদার হ্যাঁ চৌধুরী হ্যাঁ, বংশধর। আমরা বংশধর। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আব্দুল মান্নান চৌধুরী। আপনারা কততম বংশধর? আমরা পঞ্চম পঞ্চম। পঞ্চমপুর বংশধর। এখানে তো ওই যে নবীর মোহাম্মদ চৌধুরী সর্বপ্রথম আসেন। হ্যাঁ, নবীর মোহাম্মদ চৌধুরী। তার পুত্র হলো ফুল মোহাম্মদ চৌধুরী, যে 3 সন্তান ছিল, 3 সন্তানেরাই তো এখানে বসবাস করছে। হ্যাঁ, তাই না? 3 সন্তানের ভিতর বসবাস করছে। তো তার ভিতরে এক চৌধুরী, আপনার অলি মোহাম্মদ চৌধুরী। অলি মোহাম্মদ চৌধুরী বড় ছিল। অলি মোহাম্মদ চৌধুরীর আমরা আচ্ছা। আরো আছে দুই ভাই। দুই ভাইয়ের অন্যান্য ফ্যাক্টর আছে। বর্তমানে ঘুঘুডাঙ্গার প্রাচীন নাম একবারপুর। শত বছর পূর্বে ব্রিটিশ শাসনামলে ভারতের জলপাইগুড়ির অধিবাসী নবীর মোহাম্মদ চৌধুরী ব্যবসায়িক কাজে এই একবারপুরে কুঠির স্থাপন করেন। আর যখন জলপাইগুড়ি থেকে নদীপথে পাথরঘাটায় আসার সময় 500টি ধানভাঙ্গা ঢেকি সহ তিনি তার বাড়ি তৈরি করেন এবং কলকাতার চিতপুরে তার চালের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। এরপর তার পুত্র ফুল মোহাম্মদ চৌধুরী অনেক সম্পত্তি ক্রয় করে পাথরঘাটা থেকে তিনি তার জমিদার বাড়ি নির্মাণ করেন। প্রিয় বন্ধুরা, ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ি সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। চিকন সরুপথ আর পূর্ণভবা নদীর রূপ যেন আমাদের নজর কাড়ল। এমন প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ। প্রাচীন ঘুঘুডাঙ্গা গ্রামটি পূর্ণভবা নদীর পূর্ব পাশে এবং দিনাজপুর সদর থেকে 8 মাইল দূরে আউলিয়াপুর ইউনিয়নেই অবস্থিত। কৌতূহল জমিদার বাড়ি দেখার জন্য ও এর তথ্যচিত্র তুলে ধরতেই আমরা 60 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে গন্তব্যের একেবারেই দ্বার প্রান্তে পৌঁছালাম। চোখ মিলেই দেখতে পেলাম ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ। আর একটু এগুলেই দেখা মিলবে জমিদার বাড়ির মূল ফটকের গেট। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ি আদিপুরুষ নবীর মোহাম্মদের পুত্র ফুল মোহাম্মদ চৌধুরী নির্মাণ করেন এবং 1947 সালে ভারত বিভাগের পূর্বে 31টি থানা নিয়ে গঠিত অবিভক্ত দিনাজপুর জেলার জমিদারের মধ্যে ছিল ঘুঘুডাঙ্গা জমিদার। আটোয়ারি, ঠাকুরগাঁ, রানী শঙ্কল, আর হচ্ছে হেমতাবাদ, রায়গঞ্জ, তারপরে আপনার বংশীহারি। এগুলো কিন্তু ভারত হয়েছে না, এগুলো ভারত। এইগুলা মিলে দিনাজপুর ডিস্ট্রিক্ট। দিনাজপুর ডিস্ট্রিক্ট, হ্যাঁ, এইটাতে আমাদের জমিদারি ছিল। বিশাল ব্যাপার। 1972 সনে এটা লিখছে কি আমার ভাই, আমার ছোট ভাই, কিন্তু একেএম রেজাউল কবির চৌধুরী ও রেকর্ড থেকে বাইর করে নিছে। এটা দিনাজপুর লাইব্রেরি থেকে বাইর করে নিছে। ভাই কিন্তু সাবেক দিনাজপুর জেলা প্রধান আইন কর্মকর্তা, এ হচ্ছে অ্যাডভোকেট আমার। 1971 সালে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ শুরু হলে জমিদার বাড়িতে বোমার আঘাতে মূল ভবন একেবারেই ধ্বংস করে। অবশিষ্ট অংশ যা ছিল তা এখন একেবারেই বিলীন। না, এটা দোতলা ছিল। পাকিস্তানি আর্মিরা সেই সময় দামি দামি জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এটা গোটাটাই দোতলা ছিল, একের মাঝখানে আঙ্গিনা ছিল। আমরা শুনছি যে এই যে আপনাদের যে জমিদারি যে বাসাগুলো ছিল, এখানে তো কামানের গোলা বা গেটের এইগুলা দোতলা ছিল। এই দাঁড়িয়েছি, এই দোতলাটা রিসেন্ট ভাঙছে। দোতলা ছিল, এই দোতলায় কামানের গোলা দিয়ে সব ভাঙছে। এগুলা ভাঙে তারপরে তো বিভিন্ন জায়গায় আগুন ধরে দিছে, স্প্রিট দিয়ে, পেট্রোল দিয়ে আগুন ধরে দিয়ে লুট হচ্ছে। আর আমাদের এটা আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে আমরা বেঙ্গল রেজিমেন্টকে জায়গা দিছিলাম। আচ্ছা, যে বেঙ্গল রেজিমেন্ট যখন ব্যাক করে তখন আমরা জায়গা দিয়েছিলাম, এখানে 2 দিন ছিল। তারপরে যখন এই ইনফরমেশন যখন খানরা পায় তখন ওরা মানে ওরা অ্যাডভান্স করতে আরম্ভ করলো। তখন অ্যাডভান্স যখন করতে আরম্ভ করলো তখন এই যে বেঙ্গল রেজিমেন্ট যে শেল্টার দিয়েছিলাম, এরা বলল কি যে আমরা সরে যাচ্ছি, আমাদের ইনফরমেশন ওরা পাইছে, অতএব আমরা সরে যাওয়ার পর কিন্তু আপনারা চলে যান। এই জমিদারের ছেলে মেলে যত আছে আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদের ব্যাপার, আমরা এখানে থাকতেছি না, আমরা চলে যাচ্ছি। ওদের সঙ্গে সঙ্গে আমরা পরবর্তী মানে ওই সকালে ওরা পালিয়েছে আর বিকালে আমরা পালিয়েছি। আর পালার পরেই ওরা এখানে হামলা করছে। আগে তো গোলা বারুদ দিয়ে মারলো, তারপরে আসে এখানে বিভিন্ন জায়গায় আগুন টাগুন দিয়ে এখানে বিধ্বস্ত করে দিল।
1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে ঘুঘুডাঙ্গা রাজ্যে কিছু প্রাচীন জিনিস ছিল। এর মধ্যে সোনার চেয়ার, যা এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরে রাখা আছে, আর 101 কৃত্রিম সোনার কই মাছ, একটি নান্দনিক ছাতা ও রূপার হাতা পাখা ও একটি বড় হাত পাখা ছিল বলে জানা যায়। নিদর্শনগুলো ছিল আর কি, যে এটা যদি জাদুঘরে তো মনে হয় কিছু আছে, মনে হয় এখানে শুনছিলাম যে সোনার একটা চেয়ার ছিল, কই মাছ ছিল। হ্যাঁ হ্যাঁ, কই মাছ ছিল, ওটা শুনছি আমরা, আমি দেখিনি ওটা। ওটা কই মাছ ছিল দেখেনি, তবে এটা পাকিস্তানের আমলে লুট হয়েছে আর কি। দেখার কথা ছিল কিন্তু পাকিস্তানের আমলে লুট হয়েছে। আর আমি তখন ইচ্ছা করে দেখতে পারতাম, কিন্তু ওই সুযোগটা, আমরা তখন তো ছাত্র, মানে ছাত্র হিসাবে অতটা গুরুত্ব দেয়নি আর কি। আমি তো মানে লিবারেশনের সময় ফার্স্ট ইয়ার, প্রয়োজন না, লিবারেশনে আমি ফার্স্ট ইয়ার, এই যুদ্ধের সময়। ওই সময় ছোট মানুষ, আপনি কোন ধরনের পদক্ষেপ নেবেন এটা বোঝার বিষয় আছে। ওগুলা নেয়নি। তারপর তো গন্ডগোল হওয়ার পর তো বিধ্বস্ত সবাই। আর আমাদের জমিদারি তো মানে বিলুপ্ত হয়ে গেছে অনেকদিন আগেই। ওই সরকার এই যে চিরস্থায়ী বন্দোবস্ত, ওই সময় তো বিলুপ্ত হয়ে গেছে জমিদারি সব। হ্যাঁ, আর আমাদের ম্যাক্সিমাম জমিদারি স্টেট ছিল আপনার ভারতে, আপনার দমদম, কালিয়াগঞ্জ, তারপরে আপনার এই মানে বালুরঘাট, এগুলাতে ছিল আর কি। এটা পাকিস্তান পিরিয়ডে তাহলে লুট হয়েছে এটা যতদূর সম্ভব। হ্যাঁ হ্যাঁ। এছাড়া রূপার হাফ, 4টি রূপার লাঠি সহ রান্নার জন্য 14 থেকে 15টি বড় বড় তামার কলসি ছিল, যা দিনাজপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ঘুঘুডাঙ্গার জমিদার বাড়ির জিনিসপত্র ভাড়া করতেন বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানাদির জন্য, কারণ সেই সময়ে কোনো ধরনের সাজসজ্জার দোকান ছিল না। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ির সদস্যরা অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। বর্তমানে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ তাদের দ্বারা প্রতিষ্ঠিত। এছাড়া অনেক স্থাপনা তৈরি করেছেন গরিব দুঃখী মানুষদের সেবা করার জন্য। জমিদারি প্রথা বিলীন হলেও তাদের বংশধর এখনো টিকে আছে এবং তাদের পৈতৃক ভিটায় এই মসজিদ নির্মাণ করেছেন। এমনকি জমিদার বাড়ির উঠানে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ থাকলেও তা ভেঙে নতুন করে এই মসজিদ নির্মাণ করেন। এছাড়া দিনাজপুর স্টেশন রোডের মসজিদ ও জেলা জজ কোর্টে 2টি মসজিদ নির্মাণ করেন। ঘুঘুডাঙ্গা জমিদার বাড়ির অধিকাংশ সদস্য দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকায় নিজস্ব বাড়ি তৈরি করে নতুন করে বসবাস শুরু করেন। যুদ্ধের পর পরিবারের সদস্যরা জমিদার বাড়িতে গেলে অনেক মূল্যবান সম্পদের হদিস পাননি। প্রিয় বন্ধুরা, আজ যদি এই জায়গাটা থাকতো নিদর্শন হিসেবে, অনেক মানুষ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন জায়গাটা দেখতে আসতো। হ্যাঁ, তা আসতো। এই এখন নিদর্শন বলতে আপনার ওই সিংহ ফটক, প্রধান গেট আর কি, ওইটাই ছাড়া আর এই এটা কাছারি ঘর আছে, মেহমানখানা বলে ওইটা, এই যে সামনে আছে না মেহমানখানা, এই মেহমানখানা। আর ওই একটা কাছারি ঘর ছিল আমাদের জমিদারি স্টেট, ওখানে ওই লম্বা লম্বি কাঁঠাল গাছটা আছে না বাইরে, এই কাঁঠাল গাছটার ওখানে ছিল। তো ওইটা কাছারি ঘরটাই পাকিস্তানের গন্ডগোলের পরেই ভাঙছে আর কি, ভাঙে গেছে, ওটা বিধ্বস্ত হয়ে গেছে আর ওটা লুট হয়ে গেছে কাগজপত্র। আর আমরা এখানে থাকতাম না তখন, ভয়েতে আমরা শহরে গেছি বুঝছেন। পরবর্তীতে কিছু আসে, আমরা বাড়ি টাড়ি উঠেছি থাকার জন্য, কারণ জমা জমি আছে, দেখাশোনা আছে, এগুলা না তো আরো হাত ছাড়া, এই জন্য আমরা এই কিছু আসছি আর কি। তবে আমাদের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা সব শহরে থাকে। আর ওই পারিবারিক কবরস্থান দেখলাম ওখানে, দেখলেন তো না, ওইটা দুটো আছে পারিবারিক কবরস্থান, এইটা একটা আছে, ওইটা একটা আছে, ওইটা আরেক শরিকের। আচ্ছা আচ্ছা, ওইটা আরেক শরিকের। ওই যে বললাম না যে ওইটা ওলি মোহাম্মদ চৌধুরীর ছেলে, ওই ছেলে হচ্ছে খৈলুদ্দিন চৌধুরী, ওই খৈলুদ্দিন চৌধুরী ওখানে আছে। আর ওলি মোহাম্মদ চৌধুরী আছে অন্য জায়গায়, ওলি মোহাম্মদ চৌধুরী এইখানেও নাই ওখানেও নাই। আরেকটা কবরস্থান আছে, সেটা পারিবারিক নয় আমাদের, সেটা হচ্ছে কেন্দ্রীয় কবরস্থান। ওইটা ওই আমাদের একটা মাদ্রাসা আছে, এখান থেকে হাফ কিলো হবে, হাফিজিয়া মাদ্রাসা, ওখানে আছে আমাদের ওই ওলি মোহাম্মদ চৌধুরী, নবীন মোহাম্মদ চৌধুরী, ওরা আর কি পূর্বপুরুষরা। আর এখানে পরবর্তীতে আসছে এই যে খলিলুদ্দিন চৌধুরী, হ্যান্ডসাম, এগুলো আছে।
টোটাল এই জমিদারি আপনার অ্যাসেটটা, এই যে জমিদারি যে বাড়িটা ছিল, এটা কত একর জমি পর্যন্ত ছিল? এই জমিদার ভিটাটা এখানে ছিল মনে করেন 7-8 একর মতো হবে আর কি ভিটাটা। তারপরে বাগান বাড়ি ছিল, 2টা বাগান ছিল, এই পাশে একটা বাগান, এই পাশে একটা বাগান। এই বাগানগুলোতে 3 একর, একটা বাগান 3 একর করেছিল, আম বাগান, বিশাল বিশাল আম বাগান ছিল। টোটাল এসেট ছিল 18,000 একর জমি। জমিদার বাড়ির সবকিছু বিলীন হলেও আছে শুধু কিছু অংশ স্মৃতি হয়ে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ঘটনা বা দর্শনীয় স্থান নিয়ে। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।